ওই দিনে তৃণমূল সরকার আসবে, একটু তো থাকবেই। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকা, সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা যে প্রতিবেদনটা দেখাচ্ছি, সেই প্রতিবেদন দেখানোর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমির একটি অমোঘ উচ্চারণ দিয়ে আজকের এই প্রতিবেদনের শুরুটা আমরা করতে চাই। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। রবীন্দ্রনাথ ঠাকুর বহু বছর আগে, মানে যুগ যুগ আগে এই কবিতা তিনি লিখেছিলেন। সেই কবিতাটা যে কত সঠিক কারণে তিনি লিখেছিলেন, এবং তার যে সেই কবিতার রেশ পরম্পরায় ধরে যে সেই সময়কার সেই রাজার কাণ্ড আপনারা দেখেছিলেন, পড়েছেন রাজার কাণ্ডটা যে কি হয়েছিল, শেষ পরিণতি রাজার। তো এখানে আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে এক মহারাজ, তিনি নির্বাচনের আগে আমাদের রাজ্যের এপ্রিল মাসে তিনি কি বলেছিলেন, শুনুন আগে সেই তার কথা। আগামী দিনে তৃণমূল সরকার আসবে, একটু তো থাকবেই। এত বড় স্টেট চালাতে ওই সারদা মা বলতেন, ইফ ইউ ওয়ান্ট পিস অফ মাইন্ড ডু নট ফাইন্ড ফলস উইথ আদার, রেদার সি ইউর ওন ফলস। শান্তি চাও তো মা, পরের দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। সকলকে আপন করে নিতে শেখো, কেউ তোমার পর নয়। আপনারা তো শুনলেন যে যারা এই খবরটা পোস্ট করেছিলেন, তৃণমূলের কর্মী বন্ধু, মুখ্যমন্ত্রীর ছবি লাগানো একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, এবং সেখানে ওনার পরিচয় দেওয়া হয়েছিল উনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। সেই ঘটনা নিয়ে কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেনি যে না, উনি কোনো রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসী নয়। এবং সেই ভিডিওটা ইতিমধ্যেই 3,95,000 মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আমরা খুব অবাক হয়ে যাই যে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে যারা ওই ভাগোয়া পরে, গেরুয়া বসন পরে, এবং গেরুয়া বসন পরে তারপর তারা বড় বড় সাধু হয়ে যায়, সে হতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যেটা বলতে চাই যে দেখবেন আমাদের দেশে দুজন অন্তত আমরা সাধুর কথা বলতে পারি। একজন হচ্ছে রাম রহিম, ওনার কথাটা তো আপনারা সবাই জানেন। একেবারে বুলেট চেহারা, সিনেমায় অভিনয় করা, এবং তার কাছে ভোটের সময় বড় বড় রথী মহারথী তার পদতলে এসে পড়ে থাকতেন ভোটে, নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য। তারপর শেষে তার পরিণতি কি হলো আপনারা দেখলেন, জেলে গেলেন। এবং এরপর এখন নেতা মন্ত্রী দেখলে, ওনাকে যদি দেখে জেল থেকে যখন বেশিরভাগ সময় প্যারোলে আসেন, দেখলে নেতা মন্ত্রী আগে 10 হাত দিয়ে দৌড়ে পালায়। কেন না, তার অপরাধ, সেই অপরাধের কালি যাতে নেতাদের গায়ে না লাগে। ধরা পড়ার পরে আসারাম বাপু, আপনারা দেখেছেন তার কাছে, যেমনকি আমাদের তৎকালীন সময়কার দেশের প্রধানমন্ত্রী গিয়েও তার পায়ের ধুলো নিয়েছেন, প্রণাম করেছেন, ঠিক আছে। তারপর পরে যখন বেরোলো যে এই মহারাজের রাতে ঘুম আসতো না, খুব কচি বয়সের মেয়েদের হাঁটুর ওপরে না বসিয়ে মেসেজ নিলে তার ঘুম আসতো না, তারপর তাকে তো ধর্ষণের দায় জেল যেতে হলো। এগুলো সবই আপনাদের জানা। আমরা আজকের বলতে চাই এখানে যে এই আদ্যাপীঠ, ব্রহ্মচারী মুরাল ভাই আদ্যাপীঠের সাধারণ সম্পাদক, যিনি পুলিশ প্রহরায় ঘুরতে পারেন, ভয় আছে বলেই পুলিশ প্রহরায় ঘোরেন, নাহলে পুলিশ নিয়ে কেন ঘুরবেন? একজন সাধুর কি প্রয়োজন আছে পুলিশের? পুলিশ প্রহরায় ঘোরেন। আর ওই ভেতরে কি হয় না হয় তা তো এর আগে আপনারা অনেক জেনেছেন, সবই ধামাচাপা পড়ে আছে।
কিন্তু আজকে আমাদের কাছে আমাদের টাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে নিয়ে এসছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে বিধানসভা, সেই বিধানসভাতে যিনি অধ্যক্ষ হয়েছেন মাননীয় শ্রী রথীন্দ্র বোস, উনি দীর্ঘ সময় আরএসএস করেছেন এবং তারপরে পার্টিতে এসছেন, আত্মত্যাগ আছে পার্টির জন্য বা দেশের জন্য কাজ করেছেন। কিন্তু আজকে দেখা গেল তিনি তার স্ত্রীকে নিয়ে আদ্যাপীঠ মন্দিরে এসেছিলেন, দক্ষিণেশ্বর হয়ে আদ্যাপীঠ মন্দিরে এসেছিলেন এবং আসার পরে সেখানে এই ব্রহ্মচারী মুরাল ভাই, যিনি বলেছিলেন যে এবার রাজ্যে মুখ্যমন্ত্রী হয়ে আসছেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তো তার সেই ভবিষ্যৎবাণী মেলেনি, ভবিষ্যৎবাণীর পুরো উলটপুরাণ হয়ে গেছে। দেখা গেছে মানুষের জনাদেশে বিরাটভাবে তৃণমূল পর্যদস্ত হয়ে গেছে। এবার এই সাধু বলা ভুল হবে, এই যে আদ্যাপীঠের ট্রাস্টি মুরাল ভাই, সেই মুরাল ভাই এবারে আমাদের বিধানসভার অধ্যক্ষ এবং তার স্ত্রীকে একেবারে নিজে বসে থেকে সেখানকার প্রসাদ খাওয়াচ্ছেন। আমাদের কোনো আপত্তি নেই, খাওয়াতেই পারেন, কিন্তু এই যে সাধকের একজন সাধক, সে কিভাবে বলতে পারেন যদি তিনি সরাসরি রাজনীতি করেন, যেমন যারা আরএসএস এর সাধু আছেন তারা সরাসরি মানে রাজনৈতিক দলের হয়ে তারা প্রচার করেন, মানে ভেতরে ভেতরে প্রচার করেন, খাওয়াচ্ছেন, খাওয়াতেই পারেন, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে যে বিজেপি থেকে নির্বাচিত বিধায়ক এবং এখন বর্তমান বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস, তিনি ভক্ত প্রবর আমরা জানি, কিন্তু একজন ভক্ত যখন মন্দিরে এসেছেন সে প্রসাদ পাবেন, এটাই হচ্ছে দস্তুর। কিন্তু সেখানে যে লোকটা ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই পুলিশের বেষ্টনীতে থাকেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সভা মিছিল মিটিংয়ে উপস্থিত থাকতেন, তিনি একেবারে ভোল পাল্টে সেখানে বসে তাদের খাওয়াচ্ছেন। কেন? যে ভক্ত আদ্যাপীঠে যারা আসেন প্রসাদ পান, প্রসাদের জন্য এখন কুপন করা হয়েছে টিকিট, সেই টিকিটের বিনিময়ে যারা প্রসাদ পান তাদের কজনকে পাশে বসে মুরাল ভাই তাদের প্রসাদ ভক্ষণ করান? তার মানে ভোল পাল্টি হলো। যেই দেখলো যে তৃণমূল ক্ষমতা থেকে সরে গেছে, এইবার উনি সরাসরি লাইন দিয়ে দিলেন অধ্যক্ষকে, তার ওখানে নিয়ে এসে তাকে বিভিন্ন রকম, ওনার একটা অভ্যাসও আছে, আমরা দেখেছি এর আগে আদ্যাপীঠের 2-1টা কেসে বেলঘরিয়া থানার পুলিশ যখন তদন্তে যেতেন তখন ওই আদ্যা মায়ের কাছে যারা ভক্তরা দামি দামি শাড়ি বেনারসি এগুলো উপহার দিতেন, সেইগুলো পুলিশের হাতে উনি উপহার হিসেবে তুলে দিতেন যাতে কেসের ঠিক মতন তদন্ত না হয়। এর আগে আপনারা জানেন বহু বছর আগে একজন সেখানকার সন্ন্যাসিনী গলায় দড়ি দিয়ে মারা গেছিলেন। অনেক এরকম ঘটনা ঘটেছে। আমরা এই কথাই শুধু বলতে চাই যে মানুষকে আপনারা বিবেচনা করুন, নিজেদের বিবেক বোধের কাছে প্রশ্ন করুন। মহারাজ সাজলে তো হবে না, মহারাজের মতন কাজ করতে হবে। আমি প্রচার করব
রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী বলে আমাকে প্রচার করা হবে, উনি এই ভিডিওটা দেখেনি এমন তো নয়। তাহলে কেন উনি আপত্তি করলেন না যে আমি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী নয়? রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ এটা সম্পূর্ণ আলাদা। রামকৃষ্ণ মিশনের সঙ্গে এদের কোনো মিল নেই। আমাদের আজকের এই প্রতিবেদন দেখুন, আপনারা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ, এই যে ওনার যে ভোল বদল, এই ভোল বদল করা মানুষকে আমরা কি সাধক সন্ন্যাসী হিসাবে মেনে নেব কি না, এটা প্রশ্ন আমরা একটা তুললাম। এই প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে আমরা চাই। আপনারা উত্তর জানাবেন এবং সেই উত্তরের অপেক্ষায় আমরা থাকব। আজকের দেখুন সেই প্রতিবেদন।